হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি মোহাম্মদ রাসেল বলছি। আমি ঢাকা জুরাইন নিবাসী। বর্তমানে আমি সিঙ্গাপুর থাকি। তো লম্বা একটা সময় আপনাকে শুনছি আমি রাসেল ভাই। অ্যাকচুয়ালি আই হিউজ ফ্যান অফ ইয়োর স্যার। এগুলো বলে শেষ করা যাবে না। লম্বা একটা সময় কত অনুভূতি, কত ফিলিংস বলে বোঝানো যাবে না রাসেল ভাই। অনেক ভালোবাসি আপনার প্রোগ্রামগুলোকে। যা হোক, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট ভাই রিশাদের সাথে। ঘটনার সালটা ছিল 2007। ঘটনাটা যে জায়গাটা কেন্দ্রিক সেটা ছোট্ট একটা বিবরণ দেওয়া দরকার, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকেই লক্ষ্য করব ঢাকা শহরে যে বাড়িগুলো আছে, ছোট্ট জায়গার ভিতরে বাড়ি, তারপরে বাড়ির বাউন্ডারি। তো অনেকেই লক্ষ্য করবেন যে বাড়ি থেকে বাড়ির বাউন্ডারির মাঝে ছোট্ট একটা জায়গা থাকে, যেখানে একজন কি সর্বোচ্চ দুজন যাতায়াত করতে পারে। অনেকে আছেন এই জায়গাটা ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আজ যে ঘটনাটা বলবো সেটা এরকম একটা পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। প্রত্যেকবারের মতোই আমার ছোট ভাই এবং ওর ফ্রেন্ডরা হই হুল্লো করে পয়লা বৈশাখটা পার করছিল। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত। খেলতে খেলতে এক সময় বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, কিন্তু ওদের খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। তো খেলার সুবাদে ওরা দুইজন সেই পরিত্যক্ত জায়গায় লুকায়। অনেক সময় লুকানো অবস্থা ছিল তারা সেখানে। ওরা তখনও জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে ওই দিন। অনেক সময় লুকানোর পরে ওরা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওরা লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে। ছোট যে ছালার বস্তাগুলো আছে, তো ওরা ওইটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হবে, হঠাৎ পিছের থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছের দিকে তাকে ওর ফ্রেন্ডের দিকে দেখে যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে, এক ধ্যানমগ্ন অবস্থায় সে বস্তাটার দিকে দেখছে। তখন সেও সে বস্তাটার দিকে তাকায়। সে বস্তাটা দাঁড়ানো করানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল। কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন এক স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানমগ্ন অবস্থায় দেখছিল যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভিতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীর ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পরে ওরা দুজন কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। কি করবে তখন? গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যে জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে, ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সেই বাচ্চাটা কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে হাসছে, হাসি থামছে না বাচ্চাটার। তোরা ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার পরও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসি শব্দ শুনতেই লাগে। ওরা এক দৌড়ে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। এক সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, দুইজনেই অনেক অসুস্থ থাকে। তো এক সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায়, তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট বাচ্চাটাকে। আর অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটা সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই করবে না। কিন্তু না, ওইটা তাদের ভুল ছিল। ঘটনা এখনো কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়। ওর এসএসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং একসাথে দুজন পড়াশোনা করতো অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে, ওই দিন বাড়িতে শুধু ছিল মা, ও, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মতো ওই দিনও তারা পড়াশোনা করছিল।
রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে যখন ঘটনা ঘটে। হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেক ফোন তো পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা দুজনই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করলো, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ওর যে রুমটা ছিল সেটা বারান্দা সংযুক্ত ছিল, এবং সে তার বারান্দাটা থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তো ওরা দুজন যখন বারান্দায় দাঁড়ালো তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। ঋষাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীত এবং সবকিছুতে কেমন যেন ভয় পাচ্ছে। ও আর কোনো কিছু চিন্তা না করে ও ওর ফ্রেন্ড আর ও বিড়ালটাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খসখস খসখস, এরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। তো ও আবার কি মনে করে বারান্দায় শব্দ কোথেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল। তখনই আমার কোলে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর একটা আওয়াজ করলো। ভয় পেয়ে ওর কোল থেকে ফাল দিয়ে এক লাফে ঘরে চলে গেল, জানি না কি কারণে। তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই জলছানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারলো না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাটিমের মতো ঘোরা শুরু করলো। লাটিমের মতো ঘুরছে, তখন এক জায়গায় স্থির থেকে নয়, লাটিমের মতো ঘুরছে, কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছিয়ে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে, লাটিমের মতো ঘুরে অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরে পিছনের থেকে আরেক আওয়াজ। ঋষাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো যে ছাদটা পুরো খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মার রুমে চলে গেল। ঘটনাগুলো সবকিছু মাকে বললো, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল, এগুলো সব বললো। মা অবশ্য জানতো এবারের সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এবারের সম্বন্ধে। তারপর মা কিছু আর বললো না সে রাতে। অনেক দোয়াদুর পড়ার পরে তাদের ফটো দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মা এলাকায় যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না সে কিছুই বলতে চাচ্ছিল না, যে কি কেন আসলে কোত্থেকে আসছে, এটা কিছুই বলতে চায়নি। শুধু একটু কি বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছুই বলেনি। তো মাও আর তাকে জোর করেনি জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা আসল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। গল্পটি ছিল উত্তরবঙ্গের এক প্রায় পরিত্যক্ত জমিদার বাড়ি নিয়ে, যার নাম ছিল রায় ভিটা। বাড়িটি বহু বছর ধরে জনমানবহীন, আর তার পিছনেই ছিল একটা বিশাল শ্যাওলায় ঢাকা পুরনো কুয়ো। হয়তো আপনারা অনেকেই চিনেন না, আমি আপনাদেরকে কুয়োর একটু বলে রাখছি। কুয়া হচ্ছে আগের দিনে নলকূপ ছিল না বা পানির কোনো ব্যবস্থা ছিল না, সেরকম একটা জায়গা খনন করে সেখান থেকে পানি নিয়ে মানুষ আর কি সেটা পান করতো। এরকম একটা জায়গাকে আসলে গর্তকে কুয়া বলে। লোকে বলতো কুয়াটি ছিল একটা অভিশপ্তগ্রস্ত। স্থানীয় লোকের কথা অনুযায়ী প্রায় 100 বছর আগে ওই কুয়াতে ডুবে মারা গিয়েছিল জমিদারের একমাত্র বড় মেয়ে, যার নাম ছিল চন্দ্রিকা। সে নাকি ছিল খুবই একঘেয় এবং জেদি। তার মৃত্যুর পর থেকে বিশেষ করে আমাবস্যার রাতে কুয়ো থেকে এক ধরনের ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আসতে থাকে, আর শোনা যায় জল পড়ার ঝপঝপ শব্দ, যেন কেউ আতল থেকে উঠে আসার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে গঠিত হয়েছে আমাদের আজকের গল্পটি।
আমি আশা করব আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। একবার শহরের 3 বন্ধু অমিত, রাহুল আর সুমিত সাহস করে রায়ভিটায় যাওয়ার পরিকল্পনা করলো। তাদের উদ্দেশ্য ছিল ভূতের অস্তিত্ব প্রমাণ করা, ভূত পেত আসলেই কি আছে কিনা সেই বিষয়টি জানার জন্য। তারা আসলে একটা আমাবস্যার রাতকেই বেছে নিল, কারণ আমাবস্যার রাত ছাড়া আসলে সত্যিকারের যেই ভূতটা সেটা নাকি দেখা যায় না। এজন্যই তারা একটা আমাবস্যার রাতকে নির্ধারণ করে নিল। বাড়ির পিছনের কুয়াটা ছিল মানে একদম অন্ধকার একটা ঢাকা জায়গায়। তাই তারা বিকালের আগেই সেই জায়গাটি পৌঁছে গেল এবং তারা বিকালের মধ্যে সব কিছু দেখাশোনা করে বেশ রেস্ট নিয়ে রাতের বেলায় আর কি সেই জায়গাটাতে আসবে। তখন চারপাশটা যেন অন্ধকার থাকে, এরকম একটা অবস্থায়। আচ্ছা, যাই হোক, যখন রাত 12টা বাজে তখন তারা সেই কুয়ার কাছে পৌঁছালো। তখন চারপাশটা যেন জমাট বাঁধা অন্ধকারে ঢেকে গিয়েছিল। রাহুল ফিস করে বলল, দেখ, কুয়ার গায়ে যেন কিছু একটা নড়ছে। তারা টর্চের আলো ফেললো। কুয়ার গায়ের বয়ে সবুজ শ্যাওলার মাঝে দেখা গেল একটা ভাঁজ। সাদা রঙের শাড়ির আঁচল যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। কোনো বাতাস ছিল না, তবুও আঁচলটা সামান্যভাবে বাতাসের মধ্যে দুলছে মনে হচ্ছে। ভয় পেয়ে অমিত আর সুমিত দৌড়ানোর চিন্তা ভাবনা করলো, কিন্তু তারা আসলে দৌড়াতে চাইলো না এবং সবাইকে বলল যে আসলে আমরা যে জিনিসটা দেখছি এটা তো আসলেই একটা ভূত প্রেতের কাহিনী। মানে তারা সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু তারা দেখতেছে যে তাদের পা আর চালাতে পারছে না, তারা কোনোভাবেই সেখান থেকে লড়তে পারতেছে না। তারপর তারা চিৎকার করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমার পা ধরে রাখছে। যখন তারা ঘুরে দাঁড়ালো তখন দেখলো রাহুল হাঁটু গেড়ে বসে পড়েছে আর কুয়ার ভিতরে গভীর অন্ধকার থেকে দুটি জ্বলন্ত লাল চোখ রাহুলের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। পরদিন সকালবেলা কেবল রাহুলের জামা কাপড় পাওয়া গেল। কুয়ায় পড়া জামা কাপড় ছিল স্যাঁতস্যাঁতে শ্যাওলার গন্ধ আর জলের দাগ। রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কয়েক মাস পর গ্রামের এক বৃদ্ধ, যিনি কুয়ার কাছে যাওয়ার সাহস দেখতেন না, তিনি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখলেন এক তীক্ষ্ণ মন ভাঙা কান্নার শব্দ। শব্দটা আসছিল রায়বাড়ির সেই কুয়াটা থেকে। বৃদ্ধ সাহস করে জানালার ফাঁক দিয়ে দেখলেন কুয়ার দিকে ওপরেই চাঁদের সামান্য আলো আবছাভাবে দেখা যাচ্ছে ভেজা শাড়ি পরা একটি ছায়ামূর্তি। মূর্তিটির চুলগুলো বেশ লম্বা, টপ টপ করে জল ঝরছিল। বৃদ্ধ দেখতে পেলেন ছায়ামূর্তিটির 2 হাত বাড়িয়ে কুয়োর দিকে কি যেন খুঁজছে আর ফিসফিস করে আমাকে ডাকছে। আমার মুঠোফোন, আমি আমার মুঠোফোনে খুঁজে পাচ্ছি না। বৃদ্ধ ভয় পেয়ে কেঁপে উঠল। তিনি জানতে চাইলেন চন্দ্রিকা মারা গিয়েছিল মুঠোফোন আবিষ্কারের বহু বছর আগে। এই ভূতের কান্নায় কি তবে সময়ের কোনো হিসাব নেই, নাকি এটি কোনো নতুন শিকারের ডাক? বৃদ্ধ কোনো কিছু বুঝতে না পেরে আসলে তিনি চোখ বদ্ধ করে মন্ত্র জপতে শুরু করলো। এমন কিছু বলতে শুরু করলো যেটা বলে তার আসলে ভিতরে ভয়টা কেটে আর কি একটা ভালো দিকে আসতে পারে। কিন্তু আসলে তার কোনো কাজ হলো না এবং অবশ্যই সে জানালাটা বন্ধ করে দিয়ে তার বাড়িতে যারও লোকজন ছিল সেই লোকজনকে ডেকে সবাইকে যখন তুললো তখন আসলে বৃদ্ধর ভয় কাটলো এবং যখন আবার তারা বৃদ্ধর রুম থেকে সেই জানালা খুলে রায়ভিটার দিকে তাকালো তখন দেখতে পেল আসলে সেখানে কিছুই নেই। এবং তারা পরবর্তী সারা রাত সেখানে সজাগ থেকে আসলে দেখার চেষ্টা করেছিল যে রায়ভিটার সেই যে কুয়াটা সেখান থেকে কিছু দেখা যায় কিনা। কিন্তু মানে সারা বাড়ির লোক জেগেও সেখানে আর কিছুই দেখতে পায়নি, শুধুমাত্র অন্ধকার এবং কালো ঘুটঘুটো ছায়া ছাড়া। ধন্যবাদ রাসেল ভাই। আমি শোভন।
আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে বাগেরহাট জেলার সিনিবাজার নামক এলাকায়। এটা পড়াশোনার কারণে আমি ওখানে থাকতাম। ঘটনাটা ঘটে একটা মহিলা আত্মহত্যা করে ওইখানে। বেসিক্যালি ঘটনাটা মহিলাটাকে নিয়ে না, আত্মহত্যা করার লাশটা যে আবিষ্কার করে ঘটনাটা তাকে নিয়ে। আচ্ছা, ঘটনাটা ছিল এরকম, ওই মহিলাটা আত্মহত্যা করে একটা পথের পাশে, একটা বাগানের ভিতরে একটা পুকুর পাড়ে আত্মহত্যা করে। তা যে লাশটা আবিষ্কার করে সে ছিল অল্প বয়সী একটা মেয়ে, ক্লাস 7-8 পড়া একটা মেয়ে। সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তা বাগানের পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলে, কিন্তু তখন তার দিকে একটা ঢিল এসে পড়ে তার সামনে এবং তার পায়ের কাছেই। প্রথম ঢিলটা পড়ার পরেও সে হেঁটে যাচ্ছিল, দ্বিতীয় তার একটা ঢিল এসে তার সামনে পড়ে এবং সে আবিষ্কার করে ঢিলটা বাগানের দিক থেকে আসতেছে। তা কয়েক পা হেঁটে সে বাগানের ভিতর যায় এবং দেখতে পায় যে পুকুরের পাড়ে একটা গাছে একটা মহিলা আত্মহত্যা করছে এবং গাছটা সরাসরি ওই মহিলাকে নিয়ে গাছটা ভেঙে পানিতে পড়ে গেছে। ডালটা ভেঙে পানিতে পড়ে আছে সে মহিলা সহকারে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা। এবং অদ্ভুত ব্যাপার ছিল এরকম যে মহিলার হাতটা কিছুতে খেয়ে গেছে বা খেয়ে ফেলছে, হাতের হাড়গুলা ছিল, হাতে কোনো মাংস ছিল না, পানির ভিতরে। এভাবে আবিষ্কার করে। আর ওই মেয়েটাকে আবিষ্কার করে আবার অন্য লোকরা, কারণ মেয়েটা চিৎকার দেয় ওইখানে। এবং ঘটনাটা মেয়েটাকে নিয়ে যেটা ঘটে, মেয়েটা অ্যাবনর্মাল হয়ে যায় এবং অদ্ভুত আচরণ করতে থাকে পরবর্তীতে। মেয়েটার আচরণ ছিল এরকম, সে নিজেকে পরিচয় দিচ্ছে অন্য একটা নামে। সে তার নিজের নাম না বলে অন্য একটা নাম বলতেছে এবং সে বলতেছে সে একটা অন্য জায়গায় থাকে, একটা গাছে থাকে, নির্দিষ্ট একটা গাছের কথা বলছে যে আমি অমুক জায়গায় থাকি, আমি এ। এবং যার কথা বলতেছে সেও একজন মৃত মানুষের নাম বলতেছে এবং যাদের সাথে থাকে বলতেছে, যাদের সাথে থাকে বলছে তারাও মিনিমাম 10-15 বছর আগে প্রত্যেকেই মারা গেছে। তা এরকম এই ঘটনাটাই ছিল আমার আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো, আমি ভিক্টর গমেজ, প্রামগেট থেকে আসছি। জি, শুনি। আচ্ছা, আমি আমার ঘটনাটি স্টার্ট করলাম। ঘটনাটি ঘটেছে আমার খুব কাছের বন্ধু ইভার সাথে। আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছে গত 1 বছর আগে। তো ইভা ওর ফ্যামিলির সাথে একটা নতুন বাসায় ওঠে। তো ওঠার কিছুদিন পরেই ও নিজে একটা প্রেজেন্সের ফিলিং করে যে কিছু একটা ওর সামনে দিয়ে যাচ্ছে। ও যখন ঘুমায় তখন ওর বেডের পাশে কেউ বসে আছে, আবার যখন টিভি দেখে ওর আশেপাশে ঘোরাফেরা করছে। তো এই প্রেজেন্সের ফিলটা ওর মার সাথে শেয়ার করে, কিন্তু আন্টি এটাকে কোনোভাবেই কোনো মাথায় নেয় না, ওকে নানাভাবে বুঝায় যাতে ভয় না পায়। এই কিছুদিন পর ও আরেকটা জিনিস অনুভব করতে পারে যে একটা পোড়া গন্ধ। ও আমাকে যেটা বলে যে পোড়া গন্ধ ও পায়, এটা বিশেষ করে রাতের বেলা বেশি পায় ও। তো এই স্মেলটা ওর মার সাথেও শেয়ার করে যে মা, আমি এরকম একটা গন্ধ পাচ্ছি। ওর মাও পায়, কিন্তু ওর মা ওকে না অন্যরকম কথা বলে, ও অন্যরকম বুঝায় যাতে ও ভয় না পায়। তো এট দ্য লাস্ট টাইম ও একদিন দুপুরবেলা ঘুমিয়ে আছে। তো সেই সময় হঠাৎ করে স্বপ্ন দেখে যে ওর পাশে কেউ বসলো, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং কথা বলতেছে এরকম অনেকটা কথাটা যে তুমি আমাকে এত ভয় পাও কেন, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আমার কিছু কথা আছে তোমাকে আমি বলতে চাচ্ছি। তো ও কোনো কিছুই করে না। তো তখন ওই প্রেজেন্সটা ওকে বলতেছে যে আমার নাম হাসি, আমি তোমাদের উপরে তলায় থাকি, কাজ করি, আমি উপরেই তলায়, আমি ওখানেই থাকি। এট দ্য লাস্ট টাইম তো ও ঘুম ভেঙে যায়, খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে ও যে স্বপ্নটা দেখেছে ওর মার সাথে শেয়ার করে। তো মা ওকে এটা দুঃস্বপ্ন ভেবে ওকে করে উড়িয়ে দেয়। তারপর আস্তে আস্তে ও বিভিন্ন ইনফরমেশন নেয় ওর উপরে তলা যারা থাকে ওদের কাছে ইনফরমেশন নিয়ে ওরা জানতে পারলো যে আসলে ওই বাসাতে হাসি নামে একটা কাজের মেয়ে ছিল যে নাকি মানে সামহাও মারা গেছে। এই হচ্ছে আমার ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি।
রেকর্ডেড ফাইলটা আজকে পাঠালাম। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাগুলো শুরুটা 2011 সালে। 2011 সালের দিকে প্রথম যে ঘটনাটি সেটি বলছি। তো আবির শাহরিয়ার বন্ধু রাকিব, তখন তিনি ক্লাস 3-তে পড়তেন। আর ওই সময়ে ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন, ওই বিল্ডিং এর যেই ফ্ল্যাটটা ছিল, সেখানে ওই ফ্ল্যাটে দুটো রুম ছিল, একটি স্টোর রুম ছিল, একটি কিচেন এবং ওয়াশরুম, এবং একটা লাগোয়া বারান্দা রয়েছে এই ফ্ল্যাটে। শুধু এই ফ্ল্যাট না, অধিকাংশ ফ্ল্যাটগুলোর ডিজাইন একই রকম আর কি। তো এই রাকিবের আম্মু, উনি ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। তো এমনই এক ভোর রাতে উনি যখন উঠেছেন, ওঠার পর উনি তখনও ঘুম কেবল ভেঙেছে, তার সবেমাত্র একটু উঠেছেন আর কি, এমন একটা অবস্থা। হঠাৎ করে তার মনে হলো কে যেন তার মাথার চুল ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে আসছে, এবং বের করে টেনে হিচড়ে, এটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে। উনি আসলে বুঝতেই পারছিলেন যে কি ব্যাপার, কি হচ্ছে আমার সাথে। টেনে হিচড়ে ওনাকে বারান্দার কাছে নিয়ে আসে, এবং তারপরে দেখে যে কেউ নেই। উনি শুরুতে চিন্তা করেছিলেন উনি দুঃস্বপ্ন দেখলেন কিনা, কিন্তু না, দুঃস্বপ্ন দেখলে তো তার বিছানাতেই থাকার কথা। স্বপ্ন ভেঙে তাকে তো উনি স্বপ্ন ভেঙে যেখানে ঘুমিয়েছিলেন সেখানে নিজেকে আবিষ্কার করার কথা, কিন্তু দেখলেন যে না, উনি বারান্দাতেই দাঁড়িয়ে আছেন এবং ওনার চুল এলোমেলো। উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন সেই ভোর রাতে, যে কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এইভাবে চুল ধরে কে এখানে নিয়ে আসলো। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওই রাতে ওনার হাজবেন্ড রাকিবের আব্বু বাসায় ছিল না। রাকিব এবং রাকিবের আম্মু, যদিও রাকিব অন্য একটা ঘরে ঘুমাতো, যেহেতু ওই সময় বাড়িতে রাকিবের বাবা ছিল না, এই কারণে রাকিবকে তার আম্মু তার রুমে ডেকে নিয়ে যায়, যাতে রাকিবও রাত্রে একা একা ভয় না পায়, এবং উনিও একাকি একটু আনইজি ফিল করছিলেন, নিশ্চয় তার হাজবেন্ড ওই রাত্রে ছিল না বাড়িতে। আর ওই রাত্রেই এই ভয়ানক ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। এর কিছুদিন পর মহিলা কলেজের 4 জন আপু, তারা রাকিবদের বাসায় সাবলেট ভাড়া নেয়। আর সাবলেট সম্পর্কে তো আমরা জানি যে একটি বাসা ভাড়া নেওয়ার পর ভাড়াটিয়া যদি ওখানকার কোনো একটা অংশ অন্য আরেকজন ভাড়াটিয়াকে ভাড়া দেয়, সেই ভাড়াটাকে সাবলেট বলা হয়। আর রাকিবের আব্বু সরকারি চাকরি করতেন, যার কারণে টিএনটি কলোনিতে তারা ওই কোয়ার্টার পেয়েছিলেন। তো দেখা যেত রাকিব যেহেতু অনেক ছোট ছিল আর চাকরির ব্যস্ততায় রাকিবের আব্বু দিনের অধিকাংশ সময় বাইরে থাকতো, আর যদি এখানে কেউ কোনো মেয়েরা থাকে তাহলে রাকিবের আম্মুরও একটু নিঃসঙ্গতা কাটবে। এই চিন্তা করে সেখানে সাবলেট ভাড়া দেয়া হয়। আর যেহেতু ওই মহিলা কলেজটা পাশেই ছিল, ওই মহিলা কলেজের মেয়েরাও অনেকেই আশেপাশের বিভিন্ন সিকিউরড প্লেসগুলোতে বিভিন্ন পরিবারের সাথে সাবলেট নিয়ে সেখানে থাকতো, বা এখনো এরকম থাকে। তো এমন 4 জন মেয়ে রাকিবদের বাসায় সাবলেট নিয়ে থাকে। তখন রাকিবের আম্মু, আব্বু এবং রাকিব এক রুমে থাকতো, আর একটি রুমে ওই 4 জন আপু থাকতেন। তো এভাবেই মোটামুটি কেটে যাচ্ছিল দিন। এক রাতে ঘটে আরেকটি ঘটনা। সেটি হচ্ছে যে এই যে 2 রুম যেটাতে রাকিবের পরিবার থাকতো এবং ওই যে 4 জন আপু থাকতো, এই 2 রুম আলাদা আলাদা হলেও একটি দরজা ছিল যে এক রুম থেকে আরেক রুমে আসার জন্য। যেহেতু এই রুমটা ভাড়া দিয়ে দেয়া হয়েছিল, এই কারণে ওই দরজাটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল, এবং যেখানে দরজাটি বন্ধ করে রাখা হয়েছে সেখানে অন্য একটি ফার্নিচারও দিয়ে রেখেছিল ওই রাকিবের পরিবার। এক রাতে, আনুমানিক রাত প্রায় 1টা কি 1:30 বাজে, তখন বাড়ির সকলে মোটামুটি ঘুমিয়ে গিয়েছে, রাকিবের পরিবারও তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে যে 4 জন আপু সেখানে ছিল, এর মধ্যে 2 জন ঘুমিয়ে গিয়েছিল, অন্য 2 জন তখনও সজাগ ছিল, কিন্তু রুমের লাইট অফ ছিল, ডিম লাইট জ্বালানো ছিল। তারা 2 জন নিজেদের মধ্যে কথা বলছিলেন আস্তে আস্তে করে। হঠাৎ তারা দেখতে পান যে রাকিবদের
যে রুম, এই যেহেতু এবং তাদের যে 4 জন থাকে, যে তাদের যে রুম, এরকম মাঝখানে একটা দরজা রয়েছে, তারা দেখতে পায় ওই দরজাটি রাকিবদের ওই পাশ থেকে খুলে গেল। খুলে যাওয়ার পর রাকিব বের হয়ে এসেছে দরজা দিয়ে, এবং দরজা দিয়ে বের হয়ে সে তাদের রুমের যে দরজা, মানে ওই 4 জন মেয়ে যেই রুমে থাকতো, সেই দরজার, তখন কিন্তু দরজার সিটকিনি লাগানো ছিল না, ওই দরজার একটা অংশ খুলে সে বের হয়ে গেল, মানে রাকিব বের হয়ে গেল। রাকিব যখন ঢুকেছে তারা বেশ চমকে গিয়েছে, কি ব্যাপার, রাকিব হঠাৎ, বাচ্চা মানুষ, সেই দরজা খুললো কিভাবে আর এই ঘরে ঢুকলো কিভাবে? কারণ ওই দরজার যে উপরে যে সিটকিনি ছিল, এটা কিন্তু কোনোভাবেই রাকিবের নাগাল পাওয়ার কথা নয়। এমনকি যে ফার্নিচারটা দরজার সামনে দিয়ে রাখা হয়েছিল, তার উপর উঠেও যদি রাকিব খোলার চেষ্টা করে, সেটাও পসিবল ছিল না। তারা যখন দেখে রাকিবকে, তখন রাকিবকে ডাক দেয়, রাকিব, রাকিব, কি ব্যাপার বাবা? তো রাকিব কোনো উত্তর দেন এবং কোনো কথা ভ্রুক্ষেপও করে না, সে শুধু রুম দিয়ে ঢুকে আবার দরজা দিয়ে বের হয়ে যায়। তখন একজন আপু আবার দরজা খুলে দেখতে যায়, কি ব্যাপার, রাকিব এত রাত্রে এদিক দিয়ে ঢুকে কোথায় গেল? তারা দরজা খুলে রাকিবকে কোথাও দেখতে পায় না। আরো একটি অদ্ভুত ব্যাপার হলো যে রাকিব যখন চলে যায়, তারা ওই দরজার দিকে তাকিয়ে দেখে ওই দরজা বন্ধ, কিন্তু একটু আগেই তো রাকিব খুলে বের হয়েছিল, দরজা ভেতর থেকে আবার বন্ধ করে দিল কে? পরের দিন সকালবেলা যখন রাকিবের আম্মাকে ওই আপুরা বিষয়টি জানায়, তখন রাকিবের আম্মু বলে, না তো, এই ধরনের ঘটনা তো ঘটেনি, রাকিব তো ওই দরজা খুলতেই পারবে না। আর রাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তো যেহেতু রাকিব ক্লাস 3-তে পড়ে, সে বলল, না তো, সে তো রাতের বেলা এরকম কোথাও যায়নি, আর তাছাড়া ওই রুমে তো তারা কখনো ঢোকে না, যেহেতু সাবলেট দেওয়া হয়েছে। এই ঘটনাটিও রাকিবের আম্মুর সঙ্গে ঘটেছিল। তো শুরুতেই বলেছি, এই ঘটনাটি আবার ঘটেছে বেশ কিছুদিন পরে আর কি। শুরুতেই বলেছি যে রাকিবের আম্মু, মানে আন্টি, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন রেগুলার। তো উনি সেই ভোর রাতে উঠেছিলেন। ভোর রাতে উঠে অজু করার জন্য উনি যখন বেসিনের কাছে যাবেন বা যাচ্ছিলেন, তখন যে প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মানে যেই করিডোর, ছোট্ট করিডোর দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, ওই বেসিনের কাছে, মানে বেসিনের কাছেও আসুন, সেখানে একটি জানালা রয়েছে। তো উনি জানালার দিকে তাকিয়ে দেখেন যে শুধু একটা মাঝারি সাইজের মানুষের মাথা দেখা যাচ্ছে। মাথাটা স্বাভাবিক ছিল, তেমন ভয়ঙ্কর কোনো মাথা ছিল না, স্বাভাবিক একটা মাথা দেখা যাচ্ছে, কিন্তু মাথাটা এবং চেহারাটা স্পষ্ট দেখা গেল, মাথার নিচের অংশ, গলা, এটা দেখা যাচ্ছে না। উনি প্রথমে ভেবেছিলেন চোর হবে। উনি চিৎকার করতে যাবেন, হঠাৎ তিনি দেখতে পান যে মাথাটি মনে হলো বাতাসের সাথেই আস্তে আস্তে মিলিয়ে গেল। মানে হঠাৎ যে মিলিয়ে গিয়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে আস্তে আস্তে মাথাটি অদৃশ্য হয়ে গেল। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে যেই অংশে ওই মাথার ওই অবয়বটি দেখা গিয়েছিল, সেখানে কিন্তু কোনো পাইপ জাতীয় কিছু ছিল না, যেখান দিয়ে কোনো চোর বেয়ে একটি 3-4 তলা ভবনে উঠতে পারে। আর ওখানে দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না। তাহলে এই যে মাথা, এটি আসলে কে ছিল? নিশ্চয়ই এটি স্বাভাবিক কোনো মানুষ ছিল না। আর যদি মানুষই হতো, তাহলে তার মাথার নিচের অংশ, মানে গলা, দেখা যেত। কিন্তু গলা কেন দেখা যাচ্ছিল না? কারণ বেসিনে লাইট জ্বালানো ছিল, সেই লাইটের আলোতে যদি চেহারা দেখা যায়, তাহলে শরীরের নিচের অংশ, স্পেশালি গলা, কেন দেখা যাচ্ছিল না? একেবারে আম্মু চোর ভেবে চিৎকার করতে যাবেন, তার আগেই কিন্তু ওই মাথাটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এই ঘটনাটি খুব বেশি দিন আগের না, বছরখানেক আগের ঘটনা। রাকিবের ফুপু, তার নাম হচ্ছে সূর্য ফুপু। এই সূর্য ফুপু তার মেয়ের সাথে রাকিবদের বাসায় বেড়াতে আসে। তো যেহেতু ওই সময় আবার সাবলেট নাই, সাবলেট অল্প কিছুদিনই ছিল আর কি, ওই 2011 সালের দিকে আর কি। তো সূর্য ফুপু তার মেয়ের সাথে যখন বেড়াতে আসে, তখন যেহেতু মাত্র শোবার ঘর ছিল দুটো, এই জন্য রাকিবের আব্বা, আম্মা এবং রাকিব একটা ঘরে থাকে, আর সূর্য ফুপু এবং তার মেয়ে যেহেতু গেস্ট হিসাবে এসেছেন কয়েকদিনের জন্য, তারা আর একটা রুমে থাকে। তো এক রাতে ঘটে ভয়ানক একটি ঘটনা। রাত আনুমানিক 12:30টার দিকে ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং চলছিল। তো গরমকাল ছিল, গরমের কারণে এই সূর্য ফুপু, ওনার ঘুম আসছিল না। তো উনি রুমের মধ্যে পায়চারি করছিল,
তো রুমের যে জানালাটা ছিল, পায়চারি করতে করতে একবার জানালার কাছে যায়, আবার অন্য সাইডে চলে আসে। তো জানালার কাছে যখন গিয়েছে তখন উনি দেখতে পাচ্ছেন যে এই কলোনির মধ্যে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সাদা পাঞ্জাবি পরা একজন লোক হেঁটে যাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল, যেহেতু তখন ইলেকট্রিসিটি ছিল না, কলোনির মধ্যে যেই ল্যাম্পপোস্ট গুলো ছিল স্বাভাবিকভাবে তখন তো ল্যাম্পপোস্ট গুলো জ্বলছিল না, যেহেতু ইলেকট্রিসিটি নেই। কিন্তু চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপারে এত রাত্রে এরকম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরে একজন লোক হেঁটে যাচ্ছে, এখন যেতেই পারে, কলোনির তো আরো পরিবার আছে, হয়তোবা উনিও লোডশেডিং এর কারণে রাত্রেবেলা হাঁটতে বের হয়েছেন, ঘুম আসছে না, উনি এটা চিন্তা করেছেন। এদিকে কি হয়েছে, সূর্যপুপুর যে মেয়ে তারও কিন্তু ঘুম ভেঙে যায় গরমের কারণে। তখন সে আবার সূর্যপ্রভুকে বলে যে মা জানালার কাছে কি দেখো? তো উনি আবার মজা করে তার মেয়েকে বলে ভূত দেখি, দেখবি? এদিকে দেখে যায় যে একটা ভূত দেখা যাচ্ছে। এই বলে উনি জানালার কাছ থেকে চলে আসেন। তো সূর্যপ্রভুর মেয়ে উনি আবার চিন্তা করেন যে কি ব্যাপার, মা এরকম ভূতের প্রসঙ্গ কিভাবে আসলো, দেখি উঠে যাইতো। সে কিন্তু কোন রকম অন্য কোনো চিন্তা করেনি, ভয়টা এই টাইপের কোনো কিছু চিন্তা করেনি। কিন্তু উনি যখন জানালার কাছে গিয়েছেন, আর নিচে যখন তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। তখন সূর্যপ্রভু জিজ্ঞেস করে কি হয়েছে? তখন বলে যে আমি ভূত দেখেছি। বলে ভূত দেখলি মানে? বলে হ্যাঁ, তুমি আমাকে বললে না সত্যি ভূত। বলে আরে আমি তো একটা সাদা পাঞ্জাবি পরা মানুষকে দেখেছি আর মজা করেছি তোর সাথে। বলে না, আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি একটি কঙ্কাল, স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরে কোনো মাংস নেই, কিচ্ছু নেই, একটা কঙ্কাল, ঠিক একটা মানুষ যেভাবে হাঁটে এইভাবে হেঁটে যাচ্ছে, এবং এই কঙ্কালটি আমার দিকে তাকিয়েছে। আমি চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পেয়েছি। তার এই চিৎকারে অন্য রুম থেকে সবাই চলে আসে, বলে কি হয়েছে, তারা বিষয়টি খুলে বলে। এবার চলে যাব পঞ্চম ঘটনা। যদি আরো অনেক ঘটনা রয়েছে, কিন্তু এবারের ঘটনাটি বলে আবিদ শাহরিয়ার তার ঘটনাটি শেষ করেছেন। ওই কলোনিতে দুজন দারোয়ান থাকতো। এই দারোয়ান যেটি করত, রাতের বেলা একজন ওই সীমানার এক পাশে দাঁড়াতো আর একজন আর এক পাশে দাঁড়াতো। তারা রাউন্ড করে পাহারা দিত, মানে একজন এক জায়গা থেকে হাঁটা শুরু করে শেষ পর্যন্ত যখন যে জায়গাটাতে আসে, ওই শেষ মাথা থেকে আরেকজন শুরু করে, শেষ হাঁটতে হাঁটতে আবার প্রথম জন যেখান থেকে শুরু করেছিল সেখানে আসে। এইভাবে চক্রাকারে তারা ওই কলোনিটি পাহারা দেয়, এবং নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয় একজন আরেকজনকে ডাক দেয়। এর মধ্যে একজনের নাম ছিল জাহিদ আর একজনের নাম ছিল হাকিম। তো জাহিদ হাকিমকে ডাক দেয়, হাকিম আছিস? তখন আবার হাকিম বলে হ্যাঁ আসি। আবার মাঝে মাঝে হাকিম জাহিদকে ডাক দেয় যে জাহিদ আসিস? যখন জাহিদ বলে হ্যাঁ আছি। মানে এরকম শব্দ হওয়ার কারণে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকতো, আর তাদের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে যদি চোর কখনো আসতো তারা বুঝতো যে পাহারাদাররা রয়েছে সেখানে, চুরি করতে যাওয়া যাবে না। আর নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়ে যেত, তারা নিজেরা এই কারণে কথা বলতো, যদি কেউ কখনো সমস্যায় পড়ে দৌড়ে সাথে সাথে সেখানে যাওয়া যায়। কারণ চোর যদি আসে, অনেক সময় একা একজন পাহারাদার কিন্তু সম্মিলিতভাবে চোরের মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য তারা নিজেদের মধ্যে শব্দ করে কমিউনিকেশনটা মানে মেইনটেইন করত। তো এই যখন এইভাবে তারা চলছিল, এই ঘটনাটিও কিন্তু খুব বেশি দিন আগের না, এই অল্প কিছুদিন আগের আর কি, বছর খানেক আগের। এদিকে কি হয় যে হাকিম হাঁটতে হাঁটতে এক পাশে চলে গেছে। এদিকে জাহিদ তিনি আবার আর এক পাশে আছেন। স্বাভাবিকভাবেই জাহিদ ডাকছে হাকিম আসিস? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তো জাহিদ মনে করেছেন হয়তো বা হাকিম শোনেনি, এজন্য আবার ডাক দেয় জাহিদ আছিস? হাকিম আছিস? তখনও কোনো উত্তর আসে না। চিন্তা করে কি ব্যাপার, আবারও ডাক দেয়, এবার বেশ জোরে ডাক দেয় হাকিম আছিস? এবার যখন ডাক দিয়েছে তখন দেখে হাকিম ছুটতে ছুটতে জাহিদের দিকে আসছে। তখন যখন জাহিদ হাকিমকে দেখে, তখন দেখে হাকিমের চেহারায় ভয়ের ছাপ এবং সারা শরীর ঘেমে ভিজে গিয়েছে। তখন
জাহিদ জিজ্ঞেস করে কি হয়েছে, বলে আমি যখন হাঁটতে হাঁটতে পুকুরের দিকে গিয়েছি তখন দেখি সাদা ধবধবা কাপড় পরা একজন মহিলা পুকুর ঘাটে বসে কাপড় খাচ্ছে, এবং সে যে কাপড়টা খাচ্ছে এটির রঙও সাদা। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, এত রাতে এখানে কাপড় কাছে কে? কারণ এটা তো যারা যারা ফ্ল্যাট বাসা, রাতের বেলা সাধারণত কখনোই কেউ কাপড় কাচার জন্য কোনো মহিলা নামে না, তারপরও কোনো প্রয়োজনে নামতে পারে। এখন যদি কেউ নেমেও থাকে, স্বাভাবিকভাবেই যেহেতু তারা পাহারাদার, জিজ্ঞাসা তো করতে হবে যে সে কে। ওই চিন্তা করেই কৌতূহলী হয়ে স্বাভাবিকভাবে প্রথমে তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কোন ফ্ল্যাটের, এত রাত্রে এখানে কি করছেন? তখন কোনো উত্তর আসে না। উনি বারবার যখন বলছিল কোনো উত্তর দেয় না, তখন উনি চিন্তা করেছেন এই বিল্ডিং বা এই কলোনির কেউ হলে তো অবশ্যই তাকে উত্তর দিত, কারণ সবাই, প্রত্যেকটা মানুষ ছোট থেকে বৃদ্ধ সবাই তাদেরকে চেনে, এই দুইজনকে, এই দুই পাহারাদারকে আর কি। তো বারবার কথা বলার পর উত্তর দিচ্ছেন, এর কি কলোনির বাইরের কেউ নাকি এত রাত্রে এখানে এসেছে? তো ওই চিন্তা করে, আর যেহেতু বারবার বলার পর উত্তর দিচ্ছিল না, উনি বেশ ক্ষুব্ধ হন এই আচরণে। উনি আরো কাছে যান, কাছে গিয়ে হয়তোবা একটু ধমক টমক দেবেন এই নিয়েতে উনি কাছে গিয়েছেন। আর যখনই কাছে গিয়েছেন, হঠাৎ করে এই কাপড় ধোয়া বাদ দিয়ে ওই মহিলাটি হাকিমের দিকে তাকায়। ওই মহিলাটির চেহারা মানুষের মতো যদিও বা, কিন্তু তার চেহারায় মানে তার চোখে এমন ভয়ঙ্কর একটি চাহনি ছিল, যে চাহনিটা স্বাভাবিকভাবে কোনো মানুষের হতেই পারে না। ভয়ঙ্কর চাহনি দেখে হাকিম এত জোরে দৌড় দিয়েছে, ওখান থেকে দৌড় দিয়ে জাহিদের কাছে চলে গিয়েছে। তখন জাহিদ আবার হাকিমকে নিয়ে যখন পুকুর ঘাটে আসে, তখন তারা কাউকে দেখতে পায় না। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে এটি কোনো মানুষ ছিল না, কারণ এত দ্রুত এখান থেকে কোনো মহিলা এই হাঁটতে হাঁটতে কলোনির রাস্তা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। তিনটি কলোনি কেন্দ্রিক বেশ অনেক ঘটনা রয়েছে। আর আবিদ শাহরিয়ার বন্ধু রাকিব, তারা মাসখানেক হলো টিএনটি কলোনি তার থাকছেন না, তারা বাহিরে বাসা নিয়েছেন। যেহেতু সেখানকার বিল্ডিং গুলোর অবস্থা খুব বেশি সুবিধার না, বেশ জরাজীর্ণ হয়ে গেছে, এই কারণে তারা সেখান থেকে বাসা চেঞ্জ করে কাছেই আর একটা জায়গায় বাসা নিয়েছেন। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম বেশ কয়েকবার। তো সেটা হচ্ছে যে আমাদের নানাবাড়ি, যেটা নানাবাড়ির কাছাকাছি অনেক হিন্দু এরিয়া, অর্থাৎ ওই এলাকাটাতে বলা চলে যে মুসলিম পরিবার খুবই কম। আচ্ছা, ম্যাক্সিমামই হচ্ছে ওখানে হিন্দু একটা এরিয়া। তো ওইখানের যে ভাস্কর্য, ইতিহাস বা সবকিছুর সাথে একটা হিন্দু সমাজের যে ব্যাপার স্যাপার থাকে সেগুলো জড়ানো। আচ্ছা, এর মধ্যে একটা খুব পুরাতন দিঘি ছিল, যেটা হয়তো বা কয়েক শতক বছর আগের। কেন বলছি, কারণ আমরা ছোটবেলাতে আর কি যখন ওই দিঘিটা দেখতাম, তখন ওই দিঘির পাড়ের যে সিঁড়ি বা সিঁড়ির যে বাউন্ডারি বা পুষ্করিণীর যে বাউন্ডারিগুলো দিঘির, তো সেটা খুব পুরনো এবং ইটের কারুকাজ করা, অনেক আগের, এবং ভাঙাচোরা ছিল তখন থেকে, এই পরিত্যক্ত বলা চলে। তো এমন হয়তো যে ওইখানে মানুষ গোসল টোসল করতে যাইতো, কারণ বিশাল একটা খোলা জায়গা, জলাশয়। আচ্ছা, তো ওদিন হচ্ছে রাত 9টা বা 10টা বাজে, একটা শ্মশান ঘাট থাকে। শ্মশান ঘাটটা হচ্ছে এমন যে ওইখানে হচ্ছে হিন্দুরা মারা গেলে ওই নির্দিষ্ট একটা স্থানে সব হিন্দুদেরকে পোড়ানো হয়। আচ্ছা, তো নানা অনেক রাত করে ওখান থেকে ফিরতেছিল। তো ফেরার পরে এমন হচ্ছিল যে শ্মশানের ওদিক থেকে কোনো কান্নার শব্দ পাচ্ছিল। আচ্ছা, তো নানা একটু তাড়াহুড়ো করে চলে আসছে ওখান থেকে, মানে এমনিতে আস্তে 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 এমন হয়েছে যে দিঘির কাছাকাছি যখন আসছে, ওনার তাড়াহুড়োর কারণেই হয়তো মানে বৃষ্টি হয়েছিল দিনে, একটা জায়গায় একটু খাদে পানি জমা ছিল। ওইটাতে পা দিতে গিয়ে হচ্ছে পা এবং লুঙ্গি এটা হচ্ছে নোংরা হয়ে গেছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে হচ্ছে তখন নানারা যখন ছিল তখন ইলেকট্রিসিটির যুগও ছিল না, তখন হচ্ছে বলা চলে হেরিকেন নিয়ে হচ্ছে যে মানুষ ঘোরাফেরা করতো। তো ওনার হাতে একটা হেরিকেন ছিল। হ্যাঁ, তো হেরিকেনটা হচ্ছে যে উনি দিঘির শুরুতে মানে ঘাটলার দিকে রাইখা নিজের দিকে নেমে গেছে। তো নিচের দিকে যখন নামার পর পা ধোয়ার পরে উঠতে যাবে, তখন মনে হলো যে এতক্ষণ যে একটা স্বাভাবিক আলো ছিল, হালকা আলো, কোন রকম আবছা আবছা দেখা যাচ্ছিল, সেই আলোর ব্রাইটনেসটা মানে আলোটা একটু আগের চেয়ে বেড়ে গেছে, হঠাৎ বেড়ে গেছে। হ্যাঁ, তো সেটা শুধু নির্দিষ্ট জায়গা জুড়ে না, পুরো দিঘি এরিয়া জুড়ে আলোটা হঠাৎ বেড়ে গেছে। আচ্ছা, তো উনি সেই আলোটার মানে উৎস খুঁজতে গিয়ে এদিক ওদিকে একটু তাকাচ্ছে যে কি ব্যাপার, হঠাৎ করে আলো বেড়ে গেল। হ্যাঁ,
এরকম মানে তখন এমনও না ইলেকট্রিসিটির যুগ, কোথাও বাতি ছিল, হয়তো বিদ্যুৎ ছিল না, বা বিদ্যুৎ আসছে আলোকিত হয়ে গেছে, এই ধরনের ভাবনাও আসার মাথায় নাই। তো সে একটু অবাক হয়েছে, হঠাৎ করে মানে আলোটা বেড়ে গেল। তো এটা তাকে দেখো দিঘির একদম অপর প্রান্তে। দিঘির দৈর্ঘ্যটা এমন যে যদি দিঘির পার ধরে পায়ে হেঁটে যাওয়া যায়, তাতেও প্রায় দিঘির অপর প্রান্তে যেতে আপনার 8 থেকে 10 মিনিট লাগবে। অর্থাৎ দিঘিটা এত দৈর্ঘ্য, এত লম্বা, এত বড় একটা দিঘি। তো তাকাইলো সেদিকে, দেখলো যে দিঘির একদম অপর প্রান্তে হচ্ছে যে একটা ঘোড়া। এত রাত্রে অপর প্রান্তের ঘোড়া তো ভালো কথা, কিছুই অপর প্রান্তে যাই থাক দেখার কথা না, কারণ 8-10 মিনিট হাঁটতে যে দূরত্ব, তার উপরে রাত তখন। তো এতটুকু দূরত্বে এত এই যে আলোটার রাতে, এতে ওভার কিছু থাকলে দেখার কথা না। তো দেখলো যে আসলে আলোর উৎসটাই ঘোড়াটা ধবধবে সাদা, এবং ঘোড়ার থেকেই একটা ব্রাইট একটা আলো ছড়াইয়া পুরো দিঘি এরিয়াটা জুড়ে আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, সাদা একটা ঘোড়া। তো উনি মানে অবাক হয়ে দেখতেছে সেটা। হ্যাঁ, মানে অনেকটা হচ্ছে যে আমরা রেডিয়ামের কোনো কিছুর উপরে যখন লাইট পড়ে একটা রিফ্লেক্ট তৈরি হয়, এই ঘোড়াটা থেকে সেরকম একটা আলো রিফ্লেক্ট হচ্ছিল, সেটাই ঝরে দিয়েছিল। তো এটা দেখার পর উনি তাকাই আছে এবং ভাবতেছে যে মানে আমি কি ভুল দেখতেছি বা কিছু। তো এটা ভাবতে ভাবতে দেখলো যে দিঘির ওই পাশে হচ্ছে যে একটা থল ছিল। থলটা এরকম যে উঁচু একটা জায়গা, যেখানে হচ্ছে হলুদ চাষ করা হয়, হলুদ, আদা এগুলো চাষ করা হয়, এটাকে আমাদের থল বলে। তো এরকম একটা উঁচু জায়গা, সেই উঁচু জায়গা থেকে দেখলো যে একটা লোক আসতেছে। লোকটা বেশ লম্বা চূড়া, তার গায়ে হচ্ছে একদম ডাইরেক্ট একটা সাদা আলখাল্লা এবং মাথায় পাগড়ি পেঁচানো, ঠিক আছে, মাথায় পাগড়ি, এরকম একটা লোক। এবং সে কোথাও দেখা যাচ্ছে না, তার মতো সে হাঁটতেছে এবং তাকেও দেখা যাচ্ছে। এবং তার যে পাঞ্জাবি সাদা, সে পাঞ্জাবির দতিটাও একটা আলো তৈরি হয়ে তাকেও দেখা যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে ওইখানে আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র হ্যাঁ, মানে আমরা এখন হয় না যে ক্যামেরায় যখন কোনো সাবজেক্টকে ফোকাস করি, হ্যাঁ, পেছনে সবকিছু ডিফোকাস হয়ে যায়, মানে ওইখানে এমন লাগতেছিল যে পেছনে সবকিছু ব্লার টাইপের, শুধু ওই সাবজেক্ট দুটো, ঘোড়া এবং ওনাকে, শুধু ওটাকে, হ্যাঁ, ওই দুটো দেখা যাচ্ছে। এবং ওই দুটোর আলো আইসা দিঘির এই দিকটা মানে বিপরীত সাইডটা হচ্ছে আলোকিত হয়ে যাচ্ছে। তো উনি তখন হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, বা আমি কি স্বপ্ন দেখতেছি এরকম। তো যখন দেখতেছে উনি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে এবং হারিকেনের কাছাকাছি চলে আসছে, যে যদি অশুভ কিছু হয়ও, হারিকেনে তো আগুন আছে, অ্যাটলিস্ট নিজের সেফটিটা সে যতটা তখন বিশ্বাস করতো যে আগুন কাছাকাছি থাকলে অশুভ কিছু আসে না। তো সেটা থেকে হচ্ছে সে ওইখানে এই ছিল। তো এটা যাওয়ার পরে হচ্ছে যে উনি হঠাৎ দেখলো যে ওই লোকটা এসে ওই ঘোড়ার পিঠে বসছে। ঘোড়া পিঠে বসার পরে এইবার যেটা ঘটলো যে সেটা হচ্ছে যে অনেকটা রূপকথার মতো, অর্থাৎ ঘোড়াটার 2টা পাখা ছিল এবং ঘোড়াটা ওনাকে নিয়ে উড়ে চলে গেল। এটা দেখার পরে হচ্ছে ওনার একদম লোম টোম দাঁড়িয়ে দিতেছে। এবার সে যে মানে রাস্তা পার হবে বা হাঁটবে, মনে হচ্ছিল যে ওনার পা চলতেছে না। অর্থাৎ উনি যদি 10 কদম হাঁটলে যতটুকু দূরত্ব পার হওয়ার কথা, উনি মনে হচ্ছে যে উনি 10 কদম বা 2 মিনিট হাঁটার পরে বোধহয় যে 30 সেকেন্ডের পথ পার হয়েছে হয়তো, মানে পথ কমতেছে না। তো পথ কমতেছে না, উনি এইভাবে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি একটা মোড় আছে, পথের মোড়, তো ওইখানে হচ্ছে যে বাঁশঝাড়, মানে অনেক ঘন করে হচ্ছে বাঁশের বাগান। তো ওই বাঁশ বাগানটা, ওখান থেকে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে কি যে বাঁশ বাগানগুলি মানে খুব বাঁশ বাগানে বাতাস এরকম, ঠিক আছে। আর বাঁশ বাগানে বাতাস হলে যেটা হয় যে বাঁশ খুব ঘন হয়, একটার সাথে একটা লেগে থাকে, তো বাতাস হলে একটা ঘর্ষণের তৈরি হয়। সেটাতে একটা মানে অদ্ভুত একটা শব্দ হয়, মনে হচ্ছে কোনো জীবজন্তু ডাকাডাকি করতেছে। বাট যারা হচ্ছে যে বাঁশবাগানের কাছে প্রথম যাবে তারা হয়তো মনে করবে কিছু ডাকাডাকি করতেছে, বাট যারা হচ্ছে যে অলওয়েজ আশেপাশে তাদের বাসস্থানের আশেপাশে বাঁশবাগান আছে, তারা তো অভ্যস্ত জানে যে এটা বাঁশের ঘর্ষণের শব্দ। তো ওইরকম শব্দটা হচ্ছে। এবং ওই জায়গাটা যখন পার হইলো তখন ওনার মনে হলো যে পূর্ণিমা চাঁদ উঠলে যেমন আলোকিত হয়ে যায় চারদিক, সেরকম একটা আলো, এবং সেটা অবশ্যই উপর থেকে, মানে তো উনি হঠাৎ চাঁদ উঠছে বা মেঘের আড়াল থেকে হয়তো চাঁদ বের হয়েছে, হ্যাঁ, বা চাঁদের উপর থেকে মেঘ সরে গেছে, এরকম কিছু ভাবে উপর দিকে তাকাইছে। তো তখন তাকাই দেখলো যে উনি যে ঘোড়া উড়ে যাচ্ছে দেখছিল সেটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তখন একটা ঠান্ডা বাতাস মতো করে হচ্ছে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখার পরে হচ্ছে যে উনি এটা খেয়াল করলো যেন হাতের হেরিকেনটাও নিভে গেছে, ঠিক আছে। হেরিকেনে কিন্তু একটা চিমনি থাকে যেটা হচ্ছে কাচের বাউন্ডারি, যাতে বাতাসে না নিতে পারে, হ্যাঁ। তো সবকিছুই ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে শুধু হেরিকেনের আলোটা নিভে গেছে। তো এরপর সে নিরিবিলি মানে মুরব্বী মানুষ ছিল,
তো চাইলেও হয়তো সে দৌড়াতে পারতো না বা আচ্ছা। ওই রকম শক্তি ছিল না শরীরে, তো সে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত গেছে। আচ্ছা তো বাড়ি পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে বাড়িতে নানার অন্যান্য যারা কাজিনরা ছিল সমাবেশে যারা, তো তারা হচ্ছে এমনি উঠানে বসে, তখন তো এখন তো আমাদের ঘরে ঘরে ফ্যান, তখন গরমের দিনে যেটা করা হতো যে যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ ওই বাইরে বসে হয়তো বাতাস খাইতো। তো উঠানে হচ্ছে চেয়ার নিয়ে বসে সবাই গোল মিটিং এর কত করে গল্প করতেছে। আচ্ছা তো নানা যখন আসলো তো একজন জিজ্ঞেস, কি ব্যাপার তোর হারিকেনের কি তেল শেষ? মানে হারিকেন নিভানো হারিকেন নিয়ে আসছে এই জন্য। তো হারিকেনটা রাখে উনি একজন উঠে যে ওনাকে বসতে দিল, বাজার থেকে আসছে হাইটে, তো বসতে দিল। বসার পরে উনি সবার সাথে ঘটনাটা শেয়ার করলো যে আসলাম এই ঘটনা। তো সবাই বললো যে তাই? হ্যাঁ। তো বললো যে তুই আচ্ছা ঠিক আছে, যাই হোক তুই তো সুস্থভাবে ফিরছস, এটা নিয়ে ছিল না। তো এরপরে যেটা হয়েছে যে পরের দিন থেকে নানা বিছানায় পড়ে গেল, মানে অসুস্থ হয়ে গেল। এমন হতো যে হ্যাঁ, এবং উনি ডান পাশটা হয়তো যে উনি ডান পাশের হাত এবং পা প্যারালাইজড রোগীর মতো। হ্যাঁ, এমন হয়তো যে উনি নড়তে পারতো না। আচ্ছা আচ্ছা এরপর মোটামুটি দীর্ঘদিন বিছানায় ছিল, আর কোনো বড় কোনো অসুখ হয় না, অসুবিধাও হইতো না। ঠিক আছে, শুধু ওইটাই ছিল যে ডান পাশে এবং বাম পাশ নাড়াতে একটু সমস্যা ফিল করতো। মানে একেবারে যখন হয়ে গেছে তা না, মানে আগের মতো এই এক সাইডটাতে শক্তি পাইতো না, এরকম হাঁটতে গেলেও এরকম একটু এক সাইড উইক এভাবে। তো এরকম হচ্ছে পরবর্তীতে এই অবস্থায় ছিল, কিন্তু তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। মানে এমন কোনো বড় কোনো কিছু ঘটে নাই, মানে কিছু হয় না, স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ওই ঘটনার পরদিন থেকে সে অসুস্থ ছিল এবং এক সাইড এরকম ছিল। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।